এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হলো সরকারকে যে মেসেজটা দিতে হবে যে ব্যয় সংকোচনের কথা, এবং এই যে ইরান যুদ্ধের কারণে এই সরকার এই যুদ্ধ লাগায়নি, বাংলাদেশের যুদ্ধ বন্ধ করতে পারবে না। এখানে যেটা হলো আমাকে 18 কোটি মানুষকে নিয়েই এই কাজটা করতে হবে। মাসুদ কামাল ভাই ব্যক্তি পর্যায়ের উদাহরণ দিলেন এবং একটি সুন্দর একটা গল্পও বললেন। এখানে ব্যক্তির যেমন ব্যয় সংকোচনের বিষয়টা আসবে, ব্যক্তির সক্ষমতা কতটুকু আছে। ব্যক্তি তো হার্ট করে অবস্থায় চলে গেছে এবং সেখানে ব্যয় সংকোচন মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এখন চর্চাটা কোথায় আসবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেই চর্চাটা করছেন, আমরা যেটা দেখছি। কিন্তু এইটার রিফ্লেকশনটা আপনার প্রতিটা মন্ত্রণালয় এবং প্রতিটা দপ্তর এবং সেই জায়গাটা একদম রুট পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তারা কতটুকু মানছে সেটা হলো ইম্পর্টেন্ট। এখন ধরেন এসি ব্যবহার করার ব্যাপারে সরকার একটা নির্দেশনা দিয়েছে 25 ডিগ্রি, কিন্তু এসি কারা ব্যবহার করবে সেটাও কিন্তু নির্দেশনা আছে। এসি কোন পর্যায়ে ব্যবহার করে। এখন আপনি সচিবালয়, আমি তো প্রায় 32 বছর সরকারি চাকরি করেছি, আমি কিছুদিন আগে সচিবালয় থেকে এসেছি। সচিবালয়ে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা এওদের রুমেও আপনার এসি আছে। তাহলে প্রথম দায়িত্বটা কি ছিল, সেটি হলো গণপূর্ত মন্ত্রণালয় যে ওভারলোডেড এই এসিগুলো ব্যবহার করছে সেটার তো আপনার অপসারণ করা দরকার ছিল। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন, কিন্তু এটা যে করা হচ্ছে না, কারা করছে না সেটা তো আমরা আইডেন্টিফাই করছি না এবং সেটাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না। গতকালকে আমি একটা পত্রিকায় দেখলাম, শুধু সংসদে, এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, সংসদে কিছু কেনাকাটায় লুটপাট হয়েছে এবং সেখানে অনেকগুলো নামও এসছে এবং তারা এখন সারফেসে আছে। আমরা দেখতে চাই এই সময়ে যেখানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের কথা, আজকেও বলেছেন, কিন্তু সংসদে যদি এই দুর্নীতি হয় সেটা তো আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেখতে চাই, এবং যতক্ষণে সরকার এই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করতে পারবে ততক্ষণে কিন্তু আমাদের এই অরাজকতা এগুলো চলবে। এটা একটা যেমন বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন 3000 সিসির গাড়ি নাকি, সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু কথাটা হলো এই ব্যবস্থায় যেমন প্রকল্পের গাড়ি এতগুলো ব্যবহার করছে, আমরা তো মাঝে মাঝে নিউজও আসে, আমরা তো কোনো দৃষ্টান্ত দেখছি না। তাই দৃষ্টান্ত যদি না থাকে তাহলে আপনার রাজনীতিবিদ, আমলাতন্ত্র, ব্যবসায়ী সব মিলে একাকার অবস্থা। এবং এই যে এখানে আমি তো যখন সরকারি কাজ দিয়েছিলাম, আমার একটা বড় কাজ ছিল এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা এখানে যে কার্যক্রম, সেখানে যেটা হয়েছে যে আমাদের এই টোটাল সমাজ ব্যবস্থা, সেখানে এক একটা পাওয়ার গ্রুপ, তাদের এক একটা স্টেক, এবং এগুলো মিলে একটা কি বলবো যে একটা এমন একটা তন্ত্র কায়েম হয়েছে যারা গোটা কয়েক লোকজন টোটাল দেশটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা একটা গণতান্ত্রিক সরকার, আমরা চাই জনগণের কথাগুলো আসুক। আজকে যে জ্বালানির মূল্য বাড়ানো হলো, সরকারের কোনো উপায় ছিল না, ভর্তুকি কমানোর জন্য জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে, কিন্তু এই জ্বালানি মূল্য বাড়ানোর পরে আপনার গতকালকে বিআরটিএ মিটিং করেছে, জ্বালানির মূল্য আপনার আমি দেখেছি 50%-এর বেশি বাড়ে না আমাদের তেল যেটা, এবং সেখানে বিআরটিএ বাসের ভাড়া 65% বাড়ানোর আপনার তারা রিকমেন্ডেশন করেছে। এটা কি হতে পারে কি না? কারণ হলো যে আপনার জ্বালানি যদি 15% বাড়ে, ভাড়া হয়তো 8 থেকে 10% 65% বাড়লো, তাহলে এই যে নেগোসিয়েশনটা হলো, অর্থাৎ এখানে পরিবহন মালিকদের চাপে সরকার যখন এই নতজানু অবস্থায় থাকে, আমরা সেই সরকার সেই নতজানু অবস্থায় দিতে চাই না। এবং ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে আমার বক্তব্য এটাই যে আমি কনজিউমারদের নিয়ে কাজ করি, কনজিউমারদের বিষয় নিয়ে কাজ করি। এই যে জ্বালানির প্রভাবে আপনার প্রত্যেকটা সেক্টরে পরিবহন থেকে শুরু করে দামটা বেড়ে যাবে, তাহলে কোন সরকারি কর্তৃপক্ষ এটাকে অনুমোদন দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে, এটার গণশুনানি হওয়া দরকার। এবং এই তেলের দাম যেটা বাড়ানো হচ্ছে উইদাউট গণশুনানি, আমাদের বার কাছে এনার্জি রেগুলেটরি কমিশন তাদের ম্যান্ডেট হলো আলাপ করবে, এবং এই যে অবস্থা যে দেশের যে অবস্থা চলছে এখানে কিন্তু প্রত্যেকটা মানুষকে অংশগ্রহণ করতে হবে। এমনকি আমাদের জ্বালানি সেক্টরের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যদি আমি আলোচনাই না করি, এবং সেখানে আমি এখানে হেলাল ভাই আছে, আমি ওনার কাছে একটা রিকোয়েস্ট করব, এই যে মাঝে মাঝে যেটা বলা হয় যে এই এপ্রিল মাসে জ্বালানির দাম বাড়বে না, অথচ হুট করে যে বাড়ানো হলো, এটাও তো জনগণের কাছে একটি কিন্তু ভুল মেসেজ যাচ্ছে। তো এই ক্ষেত্রে মনে হয় আমার মনে হয় সরকারে যারা আছে সেখানে তাদের সতর্ক থাকা দরকার। তারা যে কথাগুলো বলছে সেটা যে ননগুলো, এই যে শৃঙ্খলাগুলো যে বাড়ানোর আগে
ওপেন হাউস হতে হবে, সবার সাথে আলাপ আমি তো করতে হবে। ওই সিস্টেমটা ছিল গণশুনানি, সেই গণশুনানি গণশুনানিটা এখন না করে আমি মনে করি সরকার জাস্টিফাই ভাবে বাড়িয়েছে, কিন্তু এটি মানুষের সাথে যেটা গণশুনানির মধ্যে আলোচনা করে করলে তো সমস্যা ছিল না, তাহলে মানুষের এই দ্বিধাদ্বন্দ্ব থাকতো না। এবং আমরা অতীতে যেটা দেখেছি, আমি চাই এই সরকার সেখান থেকে বেরিয়ে আসুক, এবং সেটার জন্য আমরা সরকারের সাথে আছি, সরকারকে এই সাপোর্টগুলো দেবো। কিন্তু যেটা আছে যে যখন দেখবো যে এই বিষয়গুলো মানা হয় না, তখন মাসুদ কামাল ভাইদের মতো আমরাও কিন্তু ক্রিটিক করবো, এবং সেই ক্রিটিকটা তাদের নিতে হবে।